নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে সুশীল সমাজ, সংলাপের প্রভাব পড়বে রাজনৈতিক দলে, আশা সিইসি। বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলার আসামিরা বিভিন্ন মেয়াদে রিমান্ডে, আজও নানা প্রতিবাদ কর্মসূচি। 3 দিনে বাংলাদেশ বিমানের 5টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় 2000 মুসল্লির হজ যাত্রা। চাকরির নামে প্রতারণা বাড়ছে, শিকার অল্প শিক্ষিত তরুণরা, আখের গোছাচ্ছে প্রতারক চক্র। ছিটমহল বিনিময়ের 2 বছরে অপূর্ণতা, অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ স্থানীয়দের। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছে মামুনুর রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সংলাপ সরকার ও রাজনৈতিক দলগুলোর উপর ইতিবাচক প্রভাব ফেলবে, যার মধ্য দিয়ে সমঝোতার পথ তৈরি হতে পারে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। এদিকে সংসদ ভেঙে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সেনা মোতায়েন, না ভোটের বিধান প্রবর্তন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। হাসান পারভেজকে সঙ্গে নিয়ে বিস্তারিত তানজির মেহেদির প্রতিবেদনে। দর্শক, প্রতিবেদনটি চূড়ান্ত সম্পাদনার পর্যায়ে রয়েছে, আমাদের হাতে পৌঁছা মাত্রই আমরা আপনাদের জন্য সেটি প্রচার করব। যাচ্ছি খবরের পরের প্রসঙ্গে। 2016 সালের আয়ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে সিইসির কাছে হিসেব জমা দেন। হিসেবে বলা হয়, গেল বছর দলটির আয় ছিল 4,84,34,097 টাকা। আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে সংগঠনের নেতাকর্মীদের চাঁদা, স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিক্রির অর্থ, শুভানুধ্যায়ীদের অনুদান। আর ব্যয় বলা হয়েছে 3,84,799 টাকা। ব্যয়ের খাত হিসেবে দেখানো হয়েছে নির্বাচনী প্রচারণা, জনসভা, ত্রাণ ও সাংগঠনিক খরচ। এই সময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। 2016 বৎসরের আমাদের দলের আয় ব্যয়ের হিসাব আমরা এখানে জমা দিলাম। আমাদের মোট আয়ের পরিমাণ 4,84,34,097 টাকা। মোট ব্যয়ের পরিমাণ 3,01,84,799 টাকা। বিএনপিও আজ নির্বাচন কমিশনে দলের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদার হাতে এই হিসাব বিবরণী তুলে দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 2016 সালে বিভিন্ন উৎস থেকে বিএনপির অ্যাকাউন্টে 4,13,00,000-এর কিছু বেশি টাকা জমা পড়ে। খরচ হয় প্রায় 4 কোটি টাকা, উদ্বৃত্ত 13 লাখ টাকার কিছু বেশি। আয়ের উৎস হচ্ছে আমাদের তো নানাবিধ উৎস হচ্ছে, বিশেষ করে দলের নেতাকর্মী যারা আছেন তাদের চাঁদা, তারপর যারা ডোনেশন দেন তাদের চাঁদা। গতবার আপনারা জানেন যে 6ষ্ঠ জাতীয় কাউন্সিল হয়েছে, সেই সময় অনেকেই আমাদেরকে ডোনেশন দিয়েছেন। 2 মাসের অভিযান একটা চালায়, মানে একটা স্পেশাল ড্রাইভ দেওয়ার জন্য, স্পেশাল অভিযানের জন্য। কিন্তু আমাদের সদস্য ফর্ম তো প্রতিনিয়ত, প্রতি সময়ে, প্রতি বছরই, প্রতি মাসেই, প্রতিদিনেই বিক্রি হচ্ছে। শুরুতে যেমনটা জানিয়েছিলাম যে সংলাপ সরকার ও রাজনৈতিক দলগুলোর উপর ইতিবাচক প্রভাব ফেলবে, যার মধ্য দিয়ে সমঝোতার পথ তৈরি হতে পারে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার। আর সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন দাবি জানিয়েছেন, যার মধ্যে ছিল লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সেনা মোতায়েন এবং না ভোটের বিধান প্রবর্তন করা। সহকর্মী তানজির মেহেদির এই প্রতিবেদনটি আমাদের হাতে চূড়ান্ত সম্পাদনা শেষে এসে পৌঁছেছে। চলুন দেখে আসি সেই প্রতিবেদনটি। 7টি বিষয়কে সামনে রেখে কর্মপরিকল্পনার ঘোষণার ধারাবাহিকতায় শুরু হলো নির্বাচন কমিশন সংলাপ। অংশীজনের মধ্যে নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে শুরু হয় সংলাপ প্রক্রিয়া। 59 জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অংশ নেয় অনধিক 40 জন।
সংলাপ শেষে বিশিষ্টজনেরা জানান, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কমিশনের ইমেজ পুনরুদ্ধার, জনগণের আস্থা অর্জন, প্রশাসনিক রদবদল সহ নানা বিষয়ে মতামত দেন তারা। যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের করার কিছু নেই, এই বক্তব্যকে আজকে আমরা গ্রহণ করিনি। আমরা মনে করি যে এইটা করার জন্য এখনো ওনাদের অনেক কিছু আছে প্রস্তুতির অংশ হিসেবে, সেটার ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব বেশ কিছু গেছে। নির্বাচন কমিশনকে তার ইমেজ ফিরিয়ে আনতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালীভাবে কাজ করতে হবে, স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে তাকে সক্রিয় হতে হবে, এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত ছিল না। এছাড়াও নির্বাচনী আইন সংস্কার ও প্রণয়ন এবং সেনা মোতায়েনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান বিশিষ্টজনেরা। সেনাবাহিনীর লোক যদি নির্বাচন কমিশনে থাকে, মাঠে সেনাবাহিনীর যদি প্রয়োজন হয়, এটা তো নির্বাচন কমিশনকে বুঝতে হবে। এটা পলিটিক্যাল পার্টিগুলো কোনো আগাম কেউ বলে দেন, কেউ বলে দেব না, দিবেন না, এই কথা পলিটিক্যাল পার্টির মুখ থেকে আমরা শুনতে চাই না। পরে সংলাপ নিয়ে সংবাদ সম্মেলন করেন সিইসি। সুশীল সমাজের দেয়া মতামতের ভিত্তিতে তিনি বলেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে গ্রহণযোগ্য নির্বাচনে সরকারের সঙ্গে সমঝোতায় বসবেন তারা। তো মনে হয় এ সংলাপে যেমন সরকারের কাছ থেকে তো তাদের জনগণের এবং যার সুশীল সমাজ যারা নির্বাচন নিয়ে ভাবেন তাদের যে বার্তা সেটা তাদের কাছে পৌঁছে যাবে, এবং যারা বিরোধী দলে আছে অথবা যারা সংসদের বিরোধী দলে নেই তাদের কাছে পৌঁছে যাবে, তারা একটা সমঝোতায় আমার মনে হয় আসতে পারবেন। সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে প্রতিবেদন আকারে সরকার, রাজনৈতিক দল ও অংশীজনের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান সিইসি। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। বগুড়ায় মা মেয়ে নির্যাতনের ঘটনায় আরও 7 জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা ছাত্রী ও তার মা। তবে পরবর্তী জীবনে নির্যাতনের গ্লানি কিভাবে বই বেড়াতে হবে তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না তাদের। বগুড়া থেকে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন হাসান কামরুল, আর ক্যামেরায় ছিলেন হায়দার আলী। শুক্রবার মা মেয়ের উপর চলে 4 ঘন্টার নির্যাতন। মা মেয়ে দুজনেরই মাথা মুড়িয়ে দেওয়া হয়। সামনের দিনগুলোতে সমাজে কিভাবে মুখ দেখাবে বগুড়ার এই ছাত্রী, সেই চিন্তায় এখনই তার রাতে ঘুম আসে না। একদিকে নির্যাতিত, ধর্ষিত হওয়ার লজ্জা, আরেকদিকে ভয় যদি দোষীরা ছাড়া পায় তাহলে তার নিরাপত্তা দেখবে কে। ওর রুমকির মা আর আশা আর মুন্না, এদের একদম কঠিন বিচার হোক। তুফানের বিচার ও তো আমার সমস্যা করছে, যার জন্য ওর জন্যই তো এত সমস্যা, ওর তো বিচার হবেই। এই ছাত্রী বলেন 17 জুলাই তাকে ধর্ষণ করে এলাকার ক্ষমতাশীল শ্রমিক নেতা তুফান সরকার। এরপর শুক্রবার তুফানের স্ত্রী শেলিকা কমিশনার রুমকি, শাশুড়ি সহ আরও কয়েকজন মিলে ওই ছাত্রী ও তার মাকে নির্যাতন করে। তুফানের বাড়ির কাজের ছেলে মুন্না ও আগে চুল কাটে দিল, কমিশনার চুল কাটে দিল, কমিশনারের মা চুল কাটে দিল, মুন্না চুল কাটে দিল, দিয়ে আমাদের স্টিলের পাইপ দিয়ে মার শুরু করে দিল, এসএস পাইপ দিয়ে মারতে 5 মিনিট পর পর মার। 4 ঘন্টা আমাদের আটকে রাখছিল, 4 ঘন্টা আটকে রেখে 4 ঘন্টা আমাদের নির্যাতন করছে। ঘটনার জের ধরে পুলিশ তুফান সরকার সহ 4 জনকে আটক করে। তুফান সহ 3 জনের 3 দিন করে রিমান্ডও মঞ্জুর হয়। এরপর পাবনা, সাভার ও বগুড়া থেকে তুফানের স্ত্রী শেলিকা, শ্বশুর শাশুড়ি সহ 7 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। শেলিকা, কমিশনার রুমকির 4 দিন ও বাকি 6 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একের পর এক হজ ফ্লাইট বাতিলের ধারায় বাংলাদেশ বিমান। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত 3 দিনে 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এতে অনিশ্চিত হয়ে পড়েছে অন্তত 2000 জনের হজ যাত্রা। বিস্তারিত আসান হাবিবের প্রতিবেদনে। একের পর এক বিমানের হজ ফ্লাইট বাতিলের কারণ হিসেবে দেখা হচ্ছে যাত্রী সংকটকে। আর যাত্রী সংকটের কারণ ভিসা জটিলতা। ঢাকা হজ অফিসের পরিচালক বলছেন, এখন পর্যন্ত 40,000 হাজি ভিসা পেয়েছেন, বাকি আরও 87,000। ভিসার ক্ষেত্রে এবং সৌদি যে এবার হজের যে সিস্টেমে কিছু পরিবর্তন আসছে আপনারা জানেন, সেই সিস্টেমের কারণেও একটু বিলম্ব হচ্ছে। আগে বাসার নম্বর ফিক্সড করতে হতো না, এবার সেটি করতে হচ্ছে, বারকোডে এই বিষয়টি আসতে হচ্ছে। এ অবস্থায় যাত্রীরা আছেন অন্ধকারে, বুঝতে পারছেন না ভিসা না পাওয়ার কারণ হজ এজেন্সির অবহেলা না অন্য কিছু। সব হয়েছে, কালকে সকালে উঠাইবে, আজকে বলছে যে বাবা তুমি কিছু মিডিয়াকে বলে না, কালকে তোমাকে উঠাই দেবে। এগ্রিমেন্ট না করতে পারার কারণে এদিকে এসে ভিসা কমপ্লিট করতে পারে,
বিমানের শিডিউল মার খাচ্ছে। শুনলাম যে আমার শুধু বিষয় হয়নি, ওদের সবার হয়েছে। আজকে 11টায় আমাদের ফ্লাইট ছিল সৌদি এয়ারলাইন্সে। তো এখন আমাদেরকে ট্রাভেলস থেকে জানাইছে যে আপনি অপেক্ষা করেন, সফর করেন, আপনার বিষয়টা হবে। তবে হাব এর সেক্রেটারি বলছেন, হঠাৎ সৌদি কর্তৃপক্ষের মোয়াল্লেম ফি বৃদ্ধি এবং পরপর 2 বছর হজ পালনকারীর উপর অতিরিক্ত অর্থ ধার্য এর পেছনের কারণ। ই ভিসায় আপনার প্রিন্টিংয়ের জটিলতা 2000 রিয়াল, 391টি এজেন্সি মাত্র তারা মোয়াল্লেম পেয়েছে। সৌদি আরব সমস্ত বিশ্বের সকল হাজিদের উপরে এই গত 3 দিন আগে থেকে 2000 রিয়াল ইম্পোজ করেছে, যেসব হাজি সাহেবরা 2015 এবং 16 সালে হজ করেছেন। কারণ যাই হোক, এই জটিলতার দ্রুত নিরসন চান হজ যাত্রীরা। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ স্থাপনায় নাশকতার জন্য কমপক্ষে 7 বছর এবং সর্বোচ্চ 10 বছরের জেল অথবা সর্বোচ্চ 10 কোটি টাকা জরিমানার বিধান রেখে বিদ্যুৎ আইন 2017 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। এছাড়া নির্ধারিত এলাকার বাইরে বিদ্যুৎ সংযোগ দেয়া, ত্রুটিপূর্ণ লাইন নির্মাণ ও বিদ্যুৎ অপচয়ের জন্য জেল জরিমানার বিধান রাখা হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা আইন 2017 এর খসড়া এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন 2017 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে 2 ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ঘোষণা এবং দিবসটি যথাযথভাবে উদযাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি বা অন্যবিধ যন্ত্র নাশকতার মাধ্যমে ভাঙিয়া ফেলিলে বা ক্ষতিগ্রস্ত করিলে বা বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত করিবার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহ লাইন বা যন্ত্রের উপর কোনো বস্তু নিক্ষেপ করিলে বা রাখিলে উহা হবে একটি অপরাধ এবং তজ্জন্য কমপক্ষে 7 বছরের জেল, অনধিক 10 বছরের কারাদণ্ড অথবা অনধিক 10 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবে। বাড়ছে বেকারত্ব, বাড়ছে চাকরি নামে প্রতারণা, যার শিকার অল্প শিক্ষিত শহুরে ও গ্রাম্য চাকরি প্রার্থীরা। চাকরি নামের সোনার হরিণ প্রতারণার মোড়কে চড়া দামে বেচে আখের গোছাচ্ছে এক শ্রেণীর প্রতারক। আলী তালুকদারের অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন ইসাদ সোহেল। বসুন্ধরা সোর্স সিকিউরিটি সার্ভিস সাইনবোর্ডবিহীন এই প্রতিষ্ঠানটি অনেকদিন ধরে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করে আসছে হাজারো যুবককে। চাকরির প্রত্যাশীদের ঠকানোর কৌশল ধরা পড়ে নিউজ 24 এর অনুসন্ধানী ক্যামেরা। অনুসন্ধান ও পরিসংখ্যান এক সুরে বলছে, ভয়ঙ্করী অল্প বিদ্যা আর অল্প বিনিয়োগে বেশি বেতনের আশায় প্রতারিত করছে চাকরি প্রার্থীদের। ওরা বলছে ওদের নাকি 30,000 টাকার মতন ওরা নিছে, এই জন্য ওদের টাকা পয়সা নাই, ওরা এখানে চাকরি করতেছে, খাইতেছে ওদের আন্ডারে। আর ওরা যখন একটা লোক আসে টাকার জন্য, ওদেরকে বলে ওরা ঘাট দেখা দিয়ে ভারী করে দেও, ওদের মার দূর করে, এমন কথা বলে ওরা। গোপন ক্যামেরায় প্রতারণার মুহূর্তগুলো ধারণের পর প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের কাছে জানতে চাওয়া কিভাবে চলছে এটা। 8 বছর হল বসুন্ধরাতে কাজ করি আমি। এটা আমাদের সিকিউরিটি সার্ভিস, হ্যাঁ, বসুন্ধরা বিএসটি সোর্স সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড। আমরা লোক নিয়োগ দিয়ে আমাদের যখন নতুন প্রজেক্ট পাই তখন হয়তো আমরা নিয়োগ আমরা ছাড়ি, হ্যাঁ, সিকিউরিটি কিছু গার্ড নিই, কিছু ডিফেন্সের লোক নিই, হ্যাঁ, নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা আপনার একটা 5তলা বিল্ডিং আছে, আপনি আমাদের তো ওই বিজ্ঞাপন হইতে লক করবেন যে আমার ভবনে আমার গার্ড লাগবে, তাই না? লক করবেন না? তাই আমরা ওইভাবে আমাদেরকে এখানে লক করে আমরা সেভাবে আমরা ওখানে গার্ড পৌঁছা দিই। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে ফোন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ভাটারা থানা পুলিশ। জড়ো হয় স্থানীয়রাও। জানা যায় প্রতিষ্ঠানের অজানা অনেক তথ্য। কুমিল্লা থেকে আসলে একটা, তো এ আমারে বললো, ভাই আমার এখন পথ বাড়ে নাই, আমি 8,000 টাকা দিছি, দিয়ে আজকে 2 দিন ঘুরি। ওরা চাকরি দিবে বললো যে গুলশান 2 নিয়োগ হয়েছে আমার, সেখানে পোস্টিং। সেখানে গিয়ে ওদেরকে বলছি, ওরা বলছে না এখানে না, কিসের চাকরি, কে দিছে আপনাকে চাকরি? এই ভিডিওটা বন্ধ করেন, কথা বলে তারপর ভিডিও হবে, ভিডিও বন্ধ করেন। তাহলে কিসের জন্য আসছেন? আপনি কই চ্যানেল 24 থেকে আসছেন? নিউজ 24 থেকে আসছেন, বসেন এখানে। ভিডিওটা অনুমতি আপনি সরাসরি অফিস বোর্ড, আপনাদের অনুমতি নিয়ে অনুমতি করছেন, আপনাদের অনুমতি নিয়ে আমাদের অনুমতি করছেন। বসেন এখানে, আপনি বসেন, ভিতরে বসেন। আমি থানায় ফোন দিচ্ছি। দাও, আস্তে আপনি ডাক তুই যা। দাও। পুলিশের উপস্থিতিতেই প্রতিষ্ঠানের লোকজনদের জিজ্ঞাসাবাদ, উত্তর দিতে অপারগতা। তারপর পুলিশ সাংবাদিক ম্যানেজ করার চেষ্টা। হাতে নাতে প্রমাণিত হওয়ায় চাকরি প্রার্থীদের আবেদনপত্র ও ভুয়া কাগজপত্র সহ আটক করে বসুন্ধরা সিকিউরিটি সার্ভিসের 2 জনকে। না, আপনি আমার কাছে ই করছেন কেন? আমি এখানে কি করতে পারি? আমাকে হেল্প করুন, আমি আর এরকম ভুল হবে না। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।
রাজধানীর বাড্ডায় ৩ বছরের শিশু তানহাকে ধর্ষণের পর হত্যা করে ঘাতক শিপন। এরপর লাশটি শৌচাগারে ফেলে যায়। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান তানহার ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের জানিয়েছেন শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে ধর্ষক শিপনকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। খাবারের লোভ দেখিয়ে ডেকে নেওয়া হয় তাকে, পরে ধর্ষণের পর হত্যা করা হয় নির্মমভাবে। এক মহিলা প্রথমে বাথরুমে যাইতে ধরছে, ওই সময় বাথরুমের গেট খুলে দেখে ওর মাথাটা ঠিক কোমরের মধ্যে ঢুকানো। এক মহিলা ওই বাসার লাশ খুলে করে নিয়ে আসে। আসার পরে মহিলা বললো যে এরকম করে বাথরুমে পড়ে আছে। সোমবার দুপুরে মিন্ট রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শিপন তানহাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। তানহাদের পাশের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকত সে। 5 বছর জেল খেটে গত বছর সে চকবাজার থানার একটি মামলায় জামিনে বেরিয়ে আসছে। এসে তার সম্পর্কে আমরা আরও খোঁজখবর নিচ্ছি, তার কি কার্যক্রম করে, তার পেশা কি ধরনের, তার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আরও তার কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেই বিষয়গুলো দেখছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তানহার ময়নাতদন্ত হয়েছে। ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশু তানহাকে। ধর্ষণের আলামত পাই প্রাথমিকভাবে, এবং পাশাপাশি তাকে গলা টিপে হত্যা করা হয়েছে, ওইটার আলামত পাই। রোববার রাতে বাড্ডার আদর্শনগর এলাকা থেকে শিপনকে গ্রেফতার করে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি। ফিরবে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সুন্দরবনের কোনো ক্ষতি না করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রামপালের বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। রামপাল প্রকল্প চলমান থাকবে। একই সঙ্গে পরিবেশগত দিকটিও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ বিষয়ে ইউনেস্কোর দেয়া রিপোর্টের সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের কোনো মিল নেই বলেও জানান তিনি। ভুল ব্যাখ্যা না দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সবার সহায়তা চান জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এটা চলমান থাকবে। আমাদের একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টও হবে। সেই অ্যাসেসমেন্টের কারণে যদি দেখা যায় যে কোনো মিটিগেটিং মেজার্স, কোনো জিনিস আমরা হিসাবের মধ্যে ধরিনি, এমন কোনো এনভায়রনমেন্টাল ইস্যু আসতে পারে, তাহলে আমরা তার মিটিগেটিং মেজার করব। বিজ্ঞান প্রযুক্তি এগুলোর একটা অগ্রযাত্রা হচ্ছে। এখানে মিলে মানুষ সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য মানুষ পরিবেশ সহাবস্থানের নতুন আমাদেরকে পথ খুঁজে বের করতে হবে। ছিটমহল বিলুপ্তির 2 বছর আজ। বিভিন্ন বিলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট উন্নয়ন, নাগরিকত্ব সহ নানা প্রাপ্তি ও উন্নয়নের ছোঁয়া খুশি স্থানীয় মানুষ। পাশাপাশি রয়েছে অনিয়ম, দুর্নীতি আর প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগও। বলছি বিলুপ্ত 111টি ছিটমহলের কথা। একীভূত হওয়ার 2 বছর শেষে এসব এলাকার মানুষদের পাওয়া না পাওয়ার কথা তুলে এনেছেন প্রতিনিধিরা। তাদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। দাসিয়ার ছড়া কুড়িগ্রামের অন্তর্ভুক্ত এই বিলুপ্ত ছিটমহলে 2 বছরে তৈরি হয়েছে 55 কিলোমিটার রাস্তা। ঘরে ঘরে এসেছে বিদ্যুৎ। স্বাস্থ্যসেবায় আছে কমিউনিটি ক্লিনিক। এ নিয়ে খুশি এখানকার বাসিন্দারা। অতি তাড়াতাড়ি বিদ্যুৎ পাচ্ছি, পাশাপাশি রাস্তাঘাট, যোগাযোগ এবং শিক্ষা জন্য 3টা প্রাইমারি স্কুল সরকার ঘোষণা দিচ্ছে, যে কথা বলছে সেটাই উনি ঘোষণা দিচ্ছে, এবং ভবনের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তাদের যে অতীতের বঞ্চনা ছিল সেগুলো দূর করে আজকে বাংলাদেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হতে চলেছে। সরকার তাদের প্রতি খুবই আন্তরিক। আমরা যে কোনোভাবে সরকার যে কোনো সেবা দাসিয়াছড়ার বাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। তবে অভিযোগও আছে। স্থানীয়রা বলছেন, অনিয়ম দুর্নীতির কারণে উন্নয়ন কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। আমাদের ইউনিয়নটা যদি সরকার দেয়, তাহলে আমরা এই দাসিয়াছড়া মানুষ আমাদের স্বপ্ন
পূরণ হয়ে যাবে। আর কোনোদিন আমরা সরকারের কাছে কোনো দাবি করে বসবো না। লালমনিরহাটের বিলুপ্ত 59টি ছিটমহলে উন্নয়ন বরাদ্দ প্রায় 43 কোটি টাকা, অথচ প্রকল্প অনুসারে কোনো কোনো ইউনিয়নে ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হয়নি বলে দাবি এলাকাবাসীর। অনেক ঘরে বিদ্যুৎ এখনো যায়নি, রাস্তাঘাট এখনো হয়নি, কলেজ হওয়ার কথা কলেজ হয় নাই, স্কুল হওয়ার কথা স্কুলও হয়নি, এবং রাস্তা যে হয়েছে এটা নিম্নমানের, এবং কালভার্ট এগুলো হওয়ার কথা ছিল এখনো হয় নাই। এখন আমরা কার কাছে যাব? তবে এলজিইডি বলছে চলমান উন্নয়ন কাজের অংশ হিসেবে অনুন্নত এলাকাগুলোয় অবকাঠামো নির্মাণ হবে দ্রুতই। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মন্দির, কমিউনিটি সেন্টার এবং অন্যান্য কাজ চলমান। আগামী 1 বছরের ভিতরে সকল কাজ শেষ হবে। পঞ্চগড়ের 36টি বিলুপ্ত ছিটে তৈরি হয়েছে 5টি সরকারি স্কুল। এছাড়া বেসরকারিভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তৈরি হয়েছে পাকা রাস্তা। উন্নয়নের জন্য এখানে বেশ কিছু প্রকল্প চলমান বলে জানিয়েছে প্রশাসন। রাস্তাঘাট ছিল না, আমাদের ঘরবাড়িও করতে পারতাম না, এখন ঘরবাড়ি করতে পারছি। আমরা পাকা বাড়ি বর্তমানে করতে পারছি। আমরা এখন আল্লাহ জুড়ে খুব সুখে আছি। এই জায়গার মাঝে কোনো আইন কারণ আসেন না, কোনো আচার বিচার আসেন না। একটা মার্ডার হয়ে গেলে কোনো বিচার আসেন না, কোনো দারোগা পুলিশ আসে না। তখন মনে করেন ওখানে আমরা আইন কারণ পাইছি, সব কিছু আমরা পাইছি। 2015 সালের 31 জুলাই বাংলাদেশ ভূখণ্ডের সাথে যুক্ত হয় 111টি ছিটমহল। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দরে আধুনিকায়ন না হলে মুখ থুবড়ে পড়বে দেশের তৈরি পোশাক খাত। সকালে বিজিএমই ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান দাবি করেন, শুধু চট্টগ্রাম বন্দরের অব্যবস্থাপনার কারণে বছরে প্রায় $100 কোটি লোকসান করতে হচ্ছে তাদের। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা প্রেক্ষিতে হ্রাস করে 10% এবং উদ্বেগের সাথে জানাচ্ছি যে মন্তর প্রবৃদ্ধির ধারা থেকে ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ড দ্বিতীয় মেয়াদে আরও 3 বছর কাজ করবে, এমন ঘোষণায় অস্বস্তিতে আছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। নতুন মেয়াদে সংস্থাটি পোশাক শিল্পের বাইরে শ্রম অধিকার নিয়েও কাজ করার ঘোষণা দিয়েছে। তবে অ্যাকর্ডের একতরফা কোনো সিদ্ধান্তই মেনে নিতে নারাজ সরকার। আরও জানাচ্ছেন নাজিয়া কোনা। চলমান চুক্তি অনুযায়ী আগামী বছরের মে মাসে অ্যাকর্ডের চলে যাওয়ার কথা থাকলেও কিছু ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের সম্মতিতে 2021 সালের 31 মে পর্যন্ত বাংলাদেশে কার্যক্রম চালাবে তারা। সরকার বা অংশীজনদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই একতরফাভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে শঙ্কার বিষয়, নতুন মেয়াদে অ্যাকর্ড পোশাকের বাইরে অন্য শিল্পকেও তাদের কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে চায়, সেই সাথে কাজ করতে চায় শ্রম অধিকার নিয়েও। অংশীজনদের মতামত ছাড়াই অ্যাকর্ডের এমন সিদ্ধান্তে নাখোশ মালিকপক্ষ। আর শ্রমিক ইস্যুতে হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন শ্রমিক নেতারাও। এখনো রয়ে গেছে 1 বছর থাকা অবস্থায় কেন তারা এত তড়িঘড়ি করে একটা নতুন এগ্রিমেন্ট করবে এবং ওটা আমাকে পালন করতে হবে। এই বর্ধিত সময়ে অ্যাকর্ড যেন তার টার্মস অফ রেফারেন্সের মধ্যে থেকে ডেভেলপমেন্ট প্রসেসগুলো করবে, রেমেডিয়েশন ওয়ার্কের কাজগুলো করবে, এইটাই আমাদের প্রত্যাশা। শুধুমাত্র মাতব্বরি করবে, আমাদের দেশে এখানে যারা আছে তাদেরকে না জানিয়ে তারা এটা করবে, এটা কিন্তু আমাদের কাছে কাঙ্ক্ষিত না। বিশেষজ্ঞরাও মনে করছেন, রপ্তানিমুখী শিল্প খাতের ন্যায় অভ্যন্তরীণ বাজারমুখী শিল্পের পক্ষে শ্রম অধিকার নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। দেশীয় অভ্যন্তরীণ বাজারমুখী যে সমস্ত শিল্পগুলো রয়েছে তাদের কম্পিটিটিভনেসের লেভেল আসলে রপ্তানিমুখী শিল্প খাতগুলোর সমান না। সেই বিচারে আমরা বলবো যে প্রায়োরিটি ঠিক করবার ক্ষেত্রে প্রথমে আসলে রপ্তানিমুখী শিল্প খাতগুলো এবং যেখানে শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে বেশি সেই জায়গাতেই প্রথমত কাজ করা দরকার। অ্যাকর্ডের কোনো প্রস্তাবই সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। 2018 সালের মে মাসে তাদের মেয়াদ শেষ হবে, তারপরে তারা কন্টিনিউ করবে কি করবে না সেটা আমরা পরবর্তীকালে পর্যালোচনা করব। এই মুহূর্তে আমাদের এ ব্যাপারে কিছু বলার কোনো সুযোগ নাই এবং অ্যাকর্ডেরও কোনো প্রস্তাব আমাদের কত গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি না। সরকার ও অংশীজনদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়েই অ্যাকর্ড তাদের সিদ্ধান্ত নেবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। বাজারে এলেও দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানসম্পন্ন পুল আপ প্যান্ট ডায়াপার বসুন্ধরা ডায়াপ্যান্ট।
বাচ্চাদের জন্য আরামদায়ক, ঝামেলামুক্ত ও সহজে ব্যবহারযোগ্য এই হাইজিন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। সোমবার বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 1-এ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বসুন্ধরা ডায়াপ্যান্টের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে ছিল দিনব্যাপী বিভিন্ন বয়সী শিশুদের জন্য গেম ও ম্যাজিক শো। এছাড়াও শিশুদের জন্য বসুন্ধরা শপিং মলের 8ম তলায় বসুন্ধরা ডায়াপ্যান্টের সৌজন্যে টগি ওয়ার্ল্ডে ছিল ফ্রি রাইড। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবারও বিরতি, ফিরবে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক। বিক্ষোভের মুখে ভারতের ঔরঙ্গাবাদ শহরের বিমানবন্দর থেকে মুম্বাই শহরে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে। দ্য ইকোনমিক টাইমস অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতে বসবাসকারী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বিমানবন্দর থেকে শনিবার রাতে ফিরে যেতে হয়েছে। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন নামের একটি রাজনৈতিক সংগঠনের কয়েকশো কর্মী এ সময় বিমানবন্দরের বাইরে বিক্ষোভ শুরু করে। আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গের মানুষ এই ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রাকৃতিক মানসিক পুলিশ ছাড়া যদি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মহড়ার প্রতিক্রিয়ায় নতুন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই ধরনের বৈঠকে উত্তর কোরিয়া সংকটের কোনো উন্নতি হয়নি বলেই মনে করে ওয়াশিংটন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হেলি জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের বৈঠক প্রমাণ করে উত্তর কোরিয়াকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় না আন্তর্জাতিক মহল। সম্প্রতি প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়া ইস্যুতে চীনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে বলা হয়, আলোচনার মাধ্যমে সমাধানের দিন শেষ হয়ে এসেছে। এটি এখন স্পষ্ট যে বিশ্ব শান্তির বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। তেরো দফা দাবি না মানা পর্যন্ত কাতারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো। রবিবার মানামায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খালিফা এই সিদ্ধান্তের কথা জানান। আর সৌদি জোটের এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে বরাবরের মতোই তা প্রত্যাখ্যান করেছে কাতার। আসমাতুলের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানের কোনো ইঙ্গিত যেন মিলছেই না, বরং দিন দিন এই সংকট প্রকট হচ্ছে, যার প্রমাণ মিলল কাতারের সঙ্গে আলোচনায় বসার দোহার প্রস্তাবে সৌদি জোটের পুরনো অবস্থানে অটল থাকার ঘোষণায়। আমরা কাতারের সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত, তবে তা নির্ভর করছে দেশটির উপর আমাদের আরোপিত শর্তগুলো বাস্তবায়নের উপর। সৌদি জোট আলোচনায় বসতে রাজি, তবে কাতারকে অবশ্যই সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ করা সহ 13টি শর্ত আগে মানতে হবে। রোববার মানামায় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত জানান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা। তবে আরব দেশগুলোর এসব শর্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। গেল 5 জুন সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপর 23 জুন এসব দেশ কাতারকে সম্পর্ক পুনর্গঠনের জন্য আল জাজিরা বন্ধ করা সহ 13টি শর্ত দিয়ে 10 দিনের আলটিমেটাম দেয়। পরবর্তীতে সময় বাড়ানো হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক এসব দাবি মানতে অস্বীকৃতি জানায় দোহা।
তবে চলমান সংকট সমাধানে সৌদি জোটের প্রতি আলোচনার আহ্বান অব্যাহত রাখে কাতার। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে সুশীল সমাজ, সংলাপের প্রভাব পড়বে রাজনৈতিক দলে, আশা সিইসি। বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলার আসামিরা বিভিন্ন মেয়াদে রিমান্ডে, আজও নানা প্রতিবাদ কর্মসূচি। 3 দিনে বাংলাদেশ বিমানের 5টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় 2000 মুসল্লির হজ যাত্রা। চাকরির নামে প্রতারণা বাড়ছে, শিকার অল্প শিক্ষিত তরুণরা, আখের গোছাচ্ছে প্রতারক চক্র। ছিটমহল বিনিময়ের 2 বছরেও অপূর্ণতা, অনিয়ম দুর্নীতির নানান অভিযোগ স্থানীয়দের। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। এরপর দেখবেন নিউজ 24 স্পোর্টস। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।